নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইমতিহান ছবিতে কিশোর কুমারের সেই গানটা মনে আছে, রুক জানা নেহি তু কভি হার কে? ডোনাল্ড ট্রাম্পের এই ঐতিহাসিক জয়ের পর আমার এই গানটার কথাই মনে পড়ছে। দেখুন, ট্রাম্পের বিরুদ্ধে তো অভিযোগ কম নেই। ডিক্টেটর, গণতান্ত্রিক রীতিনীতি মানে না, মহিলাদের অসম্মান করে, আর্থিক দুর্নীতির অভিযোগ আছে এবং 2020 সালে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর তিনি নির্বাচনের ফলাফল মানতে চাননি। ক্যাপিটাল হিলে হামলা হয়েছিল, 7 জন মারা গিয়েছিলেন। এত প্রতিকূলতাকে অতিক্রম করে ট্রাম্প যেভাবে বিপুল ভোটে জিতলেন, তাতে আমার কিশোর কুমারের এই গানটার কথাই মনে পড়ে, রুক জানা নেহি তু কাহি হার কে। এবার আসুন, ট্রাম্পের এই জয়কে আমরা কিভাবে দেখব। আমার মতে এটা হচ্ছে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে আমেরিকার মানুষের রায়, এনজিও তন্ত্রের বিরুদ্ধে এবং লেফট লিবারেলের বিরুদ্ধে মানুষের রায়। এই রায়ের ফলে কারা খুশি হবেন, কারা অখুশি হবেন, মানে পৃথিবীর কোন কোন দেশ। প্রথম কথা, সব থেকে অখুশি হবেন আমার মনে হয় জেলেনস্কি। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে, এর ফলে তিনি আমেরিকা থেকে প্রভূত পরিমাণে অর্থ সাহায্য পেয়েছেন, আধুনিক সমরাস্ত্র পেয়েছেন। ট্রাম্প কিন্তু প্রথমেই বলে দিয়েছেন তিনি ক্ষমতায় আসলে সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। অর্থাৎ জেলেনস্কির আমেরিকার কাছ থেকে যুদ্ধের জন্য অর্থ সাহায্য পাওয়া, সমরাস্ত্রের সাহায্য পাওয়া কার্যত বন্ধ হয়ে গেল। এখন ট্রাম্প যদি পুতিন এবং জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন, মধ্যস্থতা করেন, যুদ্ধ থামিয়ে দেন, তাহলে ইউক্রেনের 20% টেরিটরি রাশিয়ার দখলে। তাহলে এই মুহূর্তে যুদ্ধ থামলে স্ট্যাটাস কোটাই কিন্তু মেনটেন হবে, অর্থাৎ রাশিয়া ইউক্রেনের 20% জমি দখল করে নেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অন্য কোনো দেশের টেরিটরি দখল করার ঘটনা ঘটেনি। যদিও ইসরায়েল গোলান হাইটস দখল করেছিল, আমেরিকা তার স্বীকৃতি দিয়েছে, কিন্তু পশ্চিমী দুনিয়ার অধিকাংশ দেশ সেটাকে দেয়নি। তাই যুদ্ধ বিরতি বা যুদ্ধ থামার পরে রাশিয়া ইউক্রেনের যে অংশে প্রবেশ করেছে বা দখল করেছে, বলছে এটা আমাদের টেরিটরি, অর্থাৎ ইউক্রেনের অঙ্গহানি হলো, ইউক্রেনের টেরিটরি লুজ হলো। এখানে যুদ্ধ থামলে রাশিয়া গেনার হবে। আর ইউক্রেন এখন কিন্তু যুদ্ধ চললেও সেই যুদ্ধকে চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। দেখুন, ইউক্রেনের নৌবাহিনী বলে কিছু নেই, বিমান বাহিনী আগে কি ছিল জানি না, এখন ন্যাটো ভাটো থেকে সাহায্য পেয়ে কিছুটা উন্নত হয়েছে। আমেরিকা এবং ন্যাটো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সাহায্য করেছে, কিন্তু সেই প্রযুক্তি ট্রান্সফার করেনি যাতে কিভ রাশিয়ার ভিতরে ঢুকে হামলা চালাতে পারে, রাশিয়ার ভাইটাল ইনস্টলেশনকে আক্রমণ করতে পারে। এবং ট্রাম্প এসে যাওয়ায় কিভের পক্ষে সেই কাজ করা আর সম্ভব নয়। প্রথম কথা, আমেরিকা জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য আর অর্থ সাহায্য করবে না, সামরিক অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে। এবং ট্রাম্প যেটা বলেছেন তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো। সেই কাজটা তিনি সফল হবেন বলে মনে হয়। সেক্ষেত্রে পুতিনের লাভ, জেলেনস্কির ক্ষতি। কারণ যুদ্ধ থামলে রাশিয়া কিন্তু যে জায়গাটা ইউক্রেনে অধিগ্রহণ করেছে সেখান থেকে যাবে না। যদি পরবর্তীকালে ব্যাক চ্যানেলে কূটনীতি চলতে থাকে সময় সাপেক্ষ, তাহলে যুদ্ধের আগে দুটো রাষ্ট্রের যে সীমানা ছিল সেই সীমানা আবার ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে ইট সিমস টু বি রিমোট। তাহলে কিভের হতাশ হওয়ার কারণ আছে। দ্বিতীয়, তেহরান। দেখুন, হুতি, হেজবুল্লাহ, হামাস এই প্রভৃতি সংগঠন ইসরায়েলের ফ্রন্টাল অর্গানাইজেশন। ইরানের ফ্রন্টাল অর্গানাইজেশন। ইরান এদেরকে বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, কিন্তু আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিম দুনিয়া বলে এটা অ্যাক্সিস অফ ইভিল। আয়াতুল্লাহ বা ইরান তাদের এই সমস্ত প্রক্সিকে ব্যবহার করে ইসরায়েলের উপর হামলা চালায়,
তারা এক্সপেক্ট করে যে আমেরিকা ইন্টারভেন করবে, ইসরায়েলকে বোঝাবে যে ইরানের ভাইটাল ইনস্টলেশনে আক্রমণ করো না, কোনো ইরানের রেভলিউশনারি গার্ড বা অন্য নেতাকে গুপ্ত হত্যার ছক করো না, এবং এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেটা ইরানের ভাষায়, তাদেরকে দিয়ে চোরাগোপ্তা হামলা ইসরায়েলে চালাবে ইরান। আমেরিকার সঙ্গে তেহরানের ব্যাক চ্যানেল হবে। আমেরিকার সঙ্গে তেহরান এই ডিলটা করার স্কোপ ছিল বাইডেন থাকলে, যে ঠিক আছে ভাই, আমরা শান্তি ফিরিয়ে আনছি, আমাদের এই প্রক্সিদের বলছি ইসরায়েলের উপর হানা দিও না, বদলে পশ্চিমী দুনিয়া ইরানের উপর যে স্যাংশন আরোপ করেছে সেই স্যাংশন প্রত্যাহার করো, অন্তত আংশিক। আমার মনে হয় ট্রাম্প ইরানের এই কৌশলকে খুব একটা আমল দেবেন না। তিনি কিন্তু নেতানিয়াহুকে বলতেই পারেন যে তুমি যে টাস্ক হাতে নিয়েছো সেই টাস্ক শেষ করো, প্রয়োজনে আমেরিকা তোমার সঙ্গে প্রত্যক্ষভাবে থাকবে, কোনো পরোক্ষভাবে নয়। অর্থাৎ নেতানিয়াহু যদি কনভিন্স করতে পারেন ট্রাম্পকে যে হামাস, হেজবুল্লাহ, হুতির শিকড় বাকড় উপড়ে ফেলতে চান তিনি, কারণ সেটা না হলে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে পারে, আমার মনে হয় ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন করবে। সুতরাং ইরান যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে ব্যবহার করে ইসরায়েলকে রক্তাক্ত করে এবং তার সুবিধা নিয়ে আমেরিকার সঙ্গে ব্যাক চ্যানেল করে বলে ঠিক আছে আমি শান্তি ফিরিয়ে আনছি, আমি আমার প্রক্সিদের বলছি হামলা বন্ধ করো, বিনিময়ে ভাই তোমরা আমার উপর স্যাংশন প্রত্যাহার করো এবং ইউরেনিয়াম এনরিচমেন্টের সুযোগ করে দাও। ট্রাম্পের জমানায় সেটা হবে না। তাই তেহরান অসম্ভব রকমের চিন্তিত। আয়াতোল্লাহ, রেভলিউশনারি গার্ড, জঙ্গি মৌলবাদীরা তারা কিন্তু চিন্তিত ট্রাম্পের মসনদে ফিরে আসায়। দেখুন, ইউরোপীয় ইউনিয়নেরও কিন্তু চিন্তা বাড়ছে। প্রথম কথা, ট্রাম্প বলেছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তাদের সিকিউরিটি কনসার্নকে ন্যাটোর কাছে আউটসোর্স করেছে। আবার রাশিয়া থেকে তারা সস্তায় গ্যাস নিচ্ছে, চীন থেকে পণ্য আমদানি করছে। তাদের সিকিউরিটি কনসার্ন ইজ বিং লুকড আফটার বাই ন্যাটো, কিন্তু তারা ন্যাটোর তহবিলে যতটা অর্থ দেওয়া প্রয়োজন দেয় না, পুরো দায়ভার আমেরিকার ঘাড়ে এসে পড়ে। তাহলে ট্রাম্পের কি স্লোগান ছিল? আমেরিকা ফার্স্ট, মেক আমেরিকা গ্রেট এগেন। ন্যাটো থেকে সরে যাওয়ার মতো র্যাডিক্যাল সিদ্ধান্ত এই মুহূর্তে ট্রাম্প নেবেন তা নয়, কিন্তু ন্যাটোর তহবিলে সবার অংশীদারি বাড়াবার জন্য তিনি সওয়াল করবেন। কারণ ওই যে তোমার হাতে নেই ভুবনের ভার, ট্রাম্প মনে করেন আমেরিকার হাতেই এই ইউরোপের দেশগুলোকে রক্ষা করার ভার শুধু নেই, তাদেরকেও কন্ট্রিবিউট করতে হবে ন্যাটোকে সচল করে রাখার জন্য। তাই ব্রাসেলস কিছুটা হলেও উদ্বিগ্ন, কিন্তু সব থেকে বেশি উদ্বিগ্ন হয়েছে আমাদের পড়োশী ঢাকা। কেন? ইউনুস হচ্ছে ঘোষিত ডেমোক্র্যাট ইকোসিস্টেমের লোক। যেভাবে বাইডেন তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন, আমার তো মনে হয় যে প্রিয় সন্তানকেও বাবারা এরকম ভাবে আদর করে না, সন্তান যদি পরিণত প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তাহলে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। ওই মোহাম্মদ ইউনুসের বাবারা এখন আর ক্ষমতায় নেই। 2016 সালে ট্রাম্পের বিজয়ের পর ইউনুস কি বলেছিলেন? অসম্ভব দুঃখের দিন, কালো দিন, সূর্যগ্রহণের মতো দিন আজকে। সংবাদ মাধ্যমে বেরিয়েছে 2016 সালে আওয়ামী লীগের প্রতিনিধিরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওই ব্যাংকার কোথায় যে আমাকে হারাবার জন্য ডেমোক্র্যাটদের সাহায্য করেছে। তাই রিপাবলিকান ইকোসিস্টেমের সঙ্গে ইউনুসের সম্পর্ক একদমই ভালো না। এবং যেভাবে দিওয়ালির দিন ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারার জন্য, ইউনুসের কিন্তু দিন গোনা শুরু হয়ে গিয়েছে। এবং আগামী দিনে ট্রাম্প কিন্তু ভারতের সঙ্গে পরামর্শ করে তাদের মতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থির করবেন। অর্থাৎ ইউনুস জঙ্গিদের
ধর্মপিতা আসিফ নজরুল, এই সমস্ত লোকজন, এই যে ছাত্রগুলো, এদের সুদিন শেষ হওয়ার সময়ের অপেক্ষা। শুধু দেখতে থাকুন কি হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। জানুয়ারিতে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন এবং তারপরে এই মোহাম্মদ ইউনূসের বেআইনি দখলদারি সরকারকে উচিত সবক শেখাবেন। তাই ঢাকার কিন্তু ঘুম উড়েছে। একদিকে আয়াতুল্লাহর তেহরানের ঘুম উড়েছে, আবার অন্যদিকে মৌলবাদী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা জোর জবরদস্তি করে বাংলাদেশের ক্ষমতায় আছে, তাদেরও কিন্তু ঘুম উড়েছে। দেখুন, চীন এত বড় দেশ, তারাও তো আর্থিক শক্তি। চীনের কিন্তু ওরা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ট্রাম্প অনেক রেস্ট্রিকশন চাপিয়েছিলেন চীনের উপরে, আমদানি শুল্ক বাড়িয়ে দিয়েছিলেন চীনা পণ্যের উপর। বাইডেন কিন্তু সেগুলো কমায়নি, আরো বাড়িয়েছিলেন। কিন্তু চীনের বিশাল বাজার, চীনের সামরিক শক্তি, আমেরিকাও চীনকে সমঝে চলে কিছুটা, চীনও আমেরিকাকে সমঝে চলে। তাই চীনের খুব একটা হেলদোল হবে বলে আমার মনে হয় না। যেটুকু হবে সেটুকু তারা কিন্তু ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন, ট্রাম্প সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে দেখা করেছেন। তিনি যে গাড়িটা চড়েন সেটাকে বলে বিস্ট। তো কিম জং উনের খুব পছন্দ হয়েছিল গাড়িটা। ট্রাম্প সেই গাড়ি সম্পর্কে কিম জং উনকে অনেক কিছু বুঝিয়েছিলেন। অর্থাৎ ট্রাম্প কিন্তু রীতি ভেঙে স্বৈরাচারী উত্তর কোরিয়ার শাসকের সঙ্গে দেখা করেছিলেন, এটাও মানতে হবে। সব থেকে খুশি কারা হবে? দেখুন, রাশিয়া তো হবেই। পুতিন বিশ্ব দর্শন আর ট্রাম্পের বিশ্ব দর্শনের মধ্যে মৌলিক খুব ফারাক নেই। পুতিনও বলেন যে রাশিয়ার অতীত গৌরব ফিরিয়ে আনতে হবে, ট্রাম্পও বলেন মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকা ফার্স্ট। পুতিনও বলে রাশিয়া ফার্স্ট। এবং ইউক্রেনের যুদ্ধ যদি ট্রাম্প থামিয়ে দিতে পারেন, তাতে লাভ হবে কিন্তু পুতিনের। কেন? তাহলে এক্সস্ট হচ্ছেন তো আর্থিকভাবে, সৈন্য ক্ষয় হচ্ছে, যুদ্ধ চলছে, ইনফ্লেশন। এখন যদি যুদ্ধ থেমে যায়, ইউক্রেনের কিছুটা অংশ রাশিয়ান সেনাবাহিনী দখল করে রাখে, পুতিন বলবেন আমি জিতে গেছি। তার ডোমেস্টিক অডিয়েন্সের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়বে। এতে আবার চীন একটু অসন্তুষ্ট হবে, কারণ চীন রাশিয়া একটা অক্ষ তৈরি করেছে। এখন যদি আমেরিকার আসার সম্পর্ক একটু উন্নত হয়, তাহলে চীনের কিন্তু গোসা হতে পারে। দেখুন, আমেরিকা ইরান এবং নর্থ কোরিয়া থেকে অস্ত্র নিচ্ছে, কিন্তু চীনের থেকে অস্ত্র নেয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধে। রাশিয়া ইরান এবং আপনার নর্থ কোরিয়া থেকে অস্ত্র নিয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে, চীনের সঙ্গে নেয়নি, অন্তত কোনো প্রমাণ নেই। কিন্তু চীন রাশিয়ার একটা সখ্য আছে। যদি আমেরিকার সঙ্গে সম্পর্ক একটু মসৃণ হয়, তো চীনের মুখ ভার হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই আছে। আর নেতানিয়াহু তো এখন আনন্দে আত্মহারা। বাইডেনের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মাঝে মধ্যেই কিভে আসতেন, এসে লেকচার দিতেন, যুদ্ধ বন্ধ করো, ইরানের পরমাণু ইনস্টলেশন, ভাইটাল ইনস্টলেশনের জন্য ইসরায়েল হানানা চালায়, রেভলিউশনারি গার্ড বা ইরানের পলিটিক্যাল নেতৃত্বকে গুপ্ত হত্যার ছকনা কষা। আমার মনে হয় ট্রাম্প যেভাবে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে খড়গ হস্ত, তিনি নেতানিয়াহুকে ফ্রি হ্যান্ড দিয়ে দেবেন এবং বলতেও পারেন যে আমরাও তোমার সঙ্গে এবার প্রত্যক্ষভাবে আছি। আগে বিষয়টাকে পুরোটা সমাধান হোক, তারপরে শান্তি হবে, তারপরে টু নেশন প্যালেস্টাইন এবং ইসরায়েলের সহাবস্থান নিয়ে আলাপ আলোচনা পরে হবে। আগে হামাস হিজবুল্লাহর কোমর ভেঙে দাও, এটা ট্রাম্প বলতে পারেন। এবং আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী প্যালেস্টাইনের অস্তিত্ব স্বীকার করলেই সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবেন। তো এই আব্রাহাম অ্যাকর্ড এখন কতটা সফল হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। যদি এই অ্যাক্সিস অফ ইভিল, যেটা ইসরায়েলের ভাষায় হিজবুল্লাহ, হামাস, হুতি, এদের মেরুদণ্ডকে পুরোপুরি ইসরায়েল ভেঙে দিতে পারে, তখন কিন্তু একটা দীর্ঘস্থায়ী শান্তি ফিরতে পারে পশ্চিম এশিয়ায়। তখন হয়তো আমেরিকা মধ্যস্থতা করবে যে ইসরায়েলকে মানতে হবে স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইনের অস্তিত্ব।
কিন্তু সময় সাপেক্ষ। আর সব থেকে খুশি কে? নরেন্দ্র মোদী। কেন? দেখুন, বাইডেন প্রশাসন খুব লেকচার দিত ভারতকে, এই সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, মণিপুর নিয়ে অনেক লেকচার দিয়েছে তারা। এবং ওই যে লেফট লিবারাল ইকোসিস্টেম, তো ডেমোক্রেটরা, এই যে রাহুল গান্ধী টান্ধী ওখানে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের বিরুদ্ধে বড় বড় কথা বলতেন, ভারতের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ছে, ডুওপলি, এইসব নানা রকম কথা বলতেন। এই লেকচার গুলো বন্ধ হবে নিঃসন্দেহে বলা যায়। কানাডা একটু থমকে যাবে, কারণ ওই আমেরিকায় যদি কনজারভেটিভরা ক্ষমতায় আসে, কানাডাতেও কনজারভেটিভরা ক্ষমতায় আসবে, এবং ট্রুডোর পক্ষে জনসমর্থন দিনকে দিন কমছে। ইস ডেজ আর গেটিং নাম্বারড। তো কানাডাও একটু পশ্চাদপসরণ করবে, এবং এই অ্যান্টনি ব্লিংকেন প্রমুখ আমেরিকার বিভিন্ন মানবাধিকার সংগঠন ভারতকে যে প্রতিনিয়ত লেকচার দিত না, ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন, বাক স্বাধীনতা নেই, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, মণিপুরে কি হচ্ছে, এগুলো বন্ধ হয়ে যাবে। যেহেতু মোদিজি ট্রাম্পকে বলেছেন পরম মিত্র, ট্রাম্প রেসিপ্রোকেট করেছেন। 2019 সালে হাউডি মোদি হয়েছিল, সেখানে মোদিজি খোলাখুলি ট্রাম্পের পক্ষে দাঁড়িয়েছিলেন। আবার 2020-তে আহমেদাবাদে নমস্তে ট্রাম্প বলে, তাই দুজন নেতার ব্যক্তিগত সম্পর্কের রসায়ন মজবুত। তাই নয়াদিল্লি সব থেকে বেশি দে হিভড এ সাই অফ রিলিফ। ডেমোক্র্যাট ডিসপেন্সেশন চললে সম্পর্ক থাকতো, দ্বিপাক্ষিক সম্পর্ক থাকতো, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকতো, কিন্তু ওই রসায়নটা মজবুত হতো না, আমেরিকার লেকচার দেওয়ার প্রবণতাটা বাড়ত। সেগুলো আপাতত বন্ধ হবে। তাহলে তেহরান, ঢাকা সব থেকে বেশি বিপদে পড়তে চলেছে। আর ট্রাম্প আসায় সব থেকে বেশি খুশি হবে নেতানিয়াহু এবং অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।